নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ঈদ উদযাপন শেকড়ের টানে বাড়ির পানে ছুটছেন নগরবাসী। লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়, নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, বাস। মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। ঢাকায় মোতায়েন থাকবে প্রায় 15,000 সদস্য। কাজ করবে অক্সিলারি ফোর্সও। চট্টগ্রামে কয়েক স্তরের নিরাপত্তা। এবং রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদল। টেকনাফ উখিয়ার ক্যাম্পে জনপ্রতি মাসিক বরাদ্দ $12। 1 এপ্রিল থেকে কার্যকর। শরণার্থী শিবিরের স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল। সাগাইং অঞ্চলে আঘাতে হানা 2 দফা ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 694 জনে। সবশেষ তথ্য অনুযায়ী আহতদের সংখ্যা প্রায় 2000। মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS জানিয়েছে দেশটিতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জান্তা সরকার। এদিকে থাইল্যান্ডেও ভূমিকম্পে মারা গেছেন 10 জন, নিখোঁজ রয়েছে শতাধিক। শনিবার সকালেও মিয়ানমারের মান্দালয়ে চলে উদ্ধার কাজ। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটির অনেক এলাকা। একে একে উদ্ধার করা হয় হতাহতদের। অন্যান্য শহরও একই অবস্থা। দেশটিতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে $1,000 কোটি। এ অবস্থায় আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া ও চীন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। যে কোনো দেশ, বিদেশি সংস্থা এবং দেশবাসী সকলের প্রতি সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সংস্কারের মাধ্যমে বাংলাদেশ সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে 4র্থ দিনে রাজধানীর বেইজিংয়ে পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ সময় সকাল 9টার দিকে তিনি সেখানে বক্তব্য রাখেন। এর আগে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মোহাম্মদ ইউনূসকে। এ সময় তাকে ইউনিভার্সিটির প্রথা মেনে পড়ানো হয় গাউন। হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। নতুনের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নতুন সেই বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত। এ সময় তরুণদের চাকরির পিছে না ঘুরে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন ডক্টর ইউনূস। My commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. এবার ঈদযাত্রার খবর। শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে দিনের শুরু থেকেই ভিড় যাত্রীদের। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে পাবনাগামী বাসে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। আর গাজীপুর থেকে মহাসড়কের চিত্র জানাবেন মেহেদি হাসান। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী আবু সাইদ নিশান ও জুমান সাদিক জাভলিন। সরাসরি প্রথমেই যাচ্ছি শুভর কাছে।
সড়ক পথের এবারের কিন্তু ঈদযাত্রাটা একেবারেই ভিন্ন চিত্র আমরা দেখেছি। কয়েকদিন থেকে কিন্তু আজকে ষষ্ঠ দিন চলছে ঈদযাত্রার। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো চিত্র কিন্তু পুরো ভিন্ন। আমি একটি উত্তরবঙ্গগামী পাবনাবাহী যে বাস রয়েছে, এখন বাজে ঠিক 10:05। আমরা গাবতলী থেকে উঠেছিলাম ঠিক 9:55। এখন 10 মিনিটে আমরা কিন্তু ইতিমধ্যে সাভারের মধ্যে আশুলিয়ার পার হয়ে যাচ্ছি। যে বাসটিতে আছে সেই বাসটিতে করে কিন্তু আশুলিয়া এখন আমরা পার হচ্ছি। এক কথা যদি বলতে চাই যে এই যে সড়ক পথের চিত্রটা বলা হচ্ছে যে এবারের ঈদযাত্রার ভোগান্তিটা কম বা যানবাহনের চাপ কম, সেটি কিন্তু আসলে সত্যি। 10 মিনিটে গাবতলী থেকে আমরা এখন প্রায় আশুলিয়ার মধ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছি। এখানে একটা মোড় রয়েছে এবং যাত্রী যারা আছে এই বাসের মধ্যে, যারা যাত্রী আছে তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন যে এই যে গরম, প্রচণ্ড গরমের মধ্যে আসলে দিয়ে অপেক্ষার প্রহরটা আসলে নেই বললেই চলে। এবং এই যে বাসটি, আমি পাবনাগামী যে বাসটিতে এখন আমরা যাচ্ছি, সেই বাসটিতে কিন্তু অনেকটা আসন কিন্তু ফাঁকা রয়েছে। যেইটি সড়কের চিত্র আমরা এখন সামনে আপনাদের দেখাচ্ছি সেটি মূলত আসলে একটি আশুলিয়ার একটি মোড়। এই মোড়েতে আসলে সামনে দু একটা গাড়ি থাকার কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ধীরগতি হয়েছে, তবে সামনের রাস্তাগুলো কিন্তু আমরা অনায়াসে দেখতে পাচ্ছি ফাঁকা। যে গাড়ির জটলা সেটিকে আসলে যাত্রী ওঠা নামা করানোর জন্য কিছু সময় আসলে পার করতে হচ্ছে গাড়ির সড়কের মাঝে। তবে আমরা আসলে দেখতে চাই যে এই যে সড়কের স্বস্তির আশ্বাস বা স্বস্তির যে যাত্রা কতটুকু আশ্রয় পাচ্ছে বা কতটুকু রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যে রাস্তাটি কতটুকু উত্তরবঙ্গবাসী পাচ্ছে, সেটি আসলে আমরা একটু দেখার জন্য মূলত এই বাসে উঠি। তো এক কথা যদি বলতে চাই যে এই যে গাড়ির বহরটি এখন আছে, এই পুরো হাইওয়ে মানে এক কথায় মহাসড়কের চিত্র কিন্তু এখন যেটি যেমনটি বলছেন যে প্রায় 15 মিনিট হয়েছে আশুলিয়ায় ইতিমধ্যে আমরা পার হয়ে গিয়েছি। সামনের চিত্রটা হয়তো বা ফাঁকা থাকবে বলে মনে করছি। তো এক কথায় যদি আমি চলতি পথে এখন আছি, চলতি পথের সড়কের চিত্র এই ছিল আমার কাছে। আমরা এই পরবর্তীতে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সেখানকার চিত্র জানাবেন। মহাসড়কে কিন্তু হঠাৎ করেই পরিবহন সংকটের দেখা দিয়েছে। আমরা রয়েছি চন্দ্রায়। সে চন্দ্রায় সকাল থেকে দেখেছি যে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি লক্ষ্য করা যাচ্ছিল, তার সাথে কিন্তু যেই পরিমাণ যাত্রী, বিপুল পরিমাণ যাত্রীর দেখাও আমরা পেয়েছি এই সড়কে। তবে হঠাৎ করেই প্রায় আধা ঘন্টার মতো হলো, সেই আধা ঘন্টার সময়ের মধ্যেই আসলে সড়কে এক ধরনের পরিবহন সংকট দেখা দিয়েছে এবং ব্যাপক পরিমাণে যাত্রী সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বাস না পেয়ে কিন্তু ট্রাক পিক আপ এবং ব্যক্তিগত পরিবহন যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসলে বাড়ি রওনা দিয়েছেন। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা আসলে যেমনটি বলছেন যে এই সড়কটিতে আসলে যানবাহনের যে চাপ সেটি কিন্তু আজকে বিকেল নাগাদ আসলে সেটি হতে পারে। কেননা একটু জানিয়ে রাখি যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রয়েছে এই গাজীপুরের, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও আসলে শতভাগ ছুটি হয়নি। বিশেষ করে যদি বলি যে প্রায় 44% গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু আজকে ছুটি হবে। সেই আজকের আধাবেলা কাজ করার পর সেগুলো ছুটি হবে। সেই কাজ করার পর ছুটির পরপরই কিন্তু এক ধরনের ঢল নামবে উত্তরবঙ্গের, অর্থাৎ বিশেষ করে এই গাজীপুরের চন্দ্রা হয়ে কিন্তু এই চন্দ্রা হয়ে প্রায় আসলে 22টি জেলার মানুষজন আসলে ঢাকায় 22টি জেলার মানুষ আসলে এই পথ ধরে কিন্তু ঈদের ছুটিতে আসলে বাড়ি যাবেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত সড়কের চাপ সকাল থেকে থাকলেও কিন্তু এখন কিন্তু বেশ ফাঁকা, স্বস্তি নিয়ে সাধারণ মানুষজন বাড়ি ফিরছেন। তো এই ছিল সড়ক পথের খবর। আমরা জানবো নৌপথের খবর। সদরঘাটে রয়েছেন সহকর্মী নিশান। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকে যাত্রীদের যে চাপ সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল তা কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কমে এসেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে যাত্রীদের সমাগম। এবং এই যে অর্ধেকে নেমে এসেছেন এই বিষয়ে কিন্তু আমরা লঞ্চ মালিক এবং কর্তৃপক্ষদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে ভোর নাগাদ থেকে সেহরির পর থেকে কিন্তু যাত্রীদের সমাগমটা অনেক বেশি থাকে এবং উপচে পড়া ভিড় যেটাকে বলা হয় সেটাই দেখা যায়, লক্ষ্য করা যায়। এবং সন্ধ্যা নাগাদে
ঠিক সেমভাবে যাত্রী সমাগম কিন্তু অনেক উপচে পড়া ভিড় দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীদের সংখ্যা অনেকটাই কমে আসে এবং আমরা সকাল থেকে যদি সারমর্ম করে যেটা বলতে পারি যে বেশ কিছু ঘটনা যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি তেমনটি লঞ্চ টার্মিনালে নেই, তবে 100 থেকে 50 টাকা করে হয়তো বাড়তি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। তবে যেটি উল্লেখযোগ্যভাবে বলতে হয় যে কিছু সকালের দিকে কিছু লঞ্চ কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে চলে গিয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম শিডিউল বিপর্যয়, এখানে কিন্তু শিডিউল বিপর্যয়ের ব্যাপারটিও লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু এই তদারকিটা হচ্ছে না। তবে বিআইডব্লিউটিএ থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী যাতে বহন করা না হয় এবং আমরা বাইক নিয়ে যে বিষয়টা দেখেছিলাম যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু অনেকে বাইক নিয়ে এসেছেন। এই বাইক কিন্তু বিআইডব্লিউটিএ থেকে বলা হচ্ছে যে প্রতিটা লঞ্চে 5টি করে বাইক ব্যবহারের জন্য নিয়ম দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে কেউ কোনো লঞ্চ বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে এবং কোনো লঞ্চ অনেক অধিক বেশি প্রায় 15 থেকে 20টি বাইক কিন্তু তারা ব্যবহার করছে। তো আমরা যেটা দেখতে পেরেছিলাম যে যাত্রীদের যে স্বাচ্ছন্দ্যে ঈদের জন্য যেই নৌযাত্রা সেটা কিন্তু তারা অন্যান্য রুটের চাইতে এই নৌ রুটটাকে কিন্তু ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই ছিল সদরঘাট টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এখন আমরা রেলপথের খবর জানতে কমলাপুরে আমাদের সহকর্মী জ্যাভলিনের কাছে চলে যাব। কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ আগে আমরা দেখলাম 10টার যে শিডিউল ট্রেন ছিল জামালপুর এক্সপ্রেস, সেটি ঠিক 10:00 যেটি সেই সময়ে ছেড়েছে, 1 মিনিটও দেরি করেনি। তার আগে যে রংপুর এক্সপ্রেস সেটিও ঠিক তাদের যে 9:30 শিডিউল ঠিক 9:30 ছেড়েছে। আমরা মোটামুটিভাবে দেখছি 10:30 যে ট্রেনটি কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটি এখন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে এবং যাত্রীরা কিন্তু এখানে আসছেন খুব নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রাটা তারা করছেন এবং আমরা দেখছি আসলে প্রত্যেকটি ট্রেনেরই যে ধারণ ক্ষমতা তার চাইতে কিছু বেশি, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট যে 25% বা 25% সেটি ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগ থেকে বিক্রি করা হচ্ছে। এছাড়া বাকি যে টিকিটগুলো সেটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আরও আগেই। এই 25% স্ট্যান্ডিং টিকিটের যারা আছেন তারাই কেবলমাত্র দাঁড়িয়ে যাচ্ছেন। এছাড়া ছাদের উপরে যেই ঝুঁকি নিয়ে প্রতি বছর আমরা দেখতে পারি যাত্রীদেরকে ঈদ যাত্রা করতে, সেটি কিন্তু একেবারেই নেই। আমরা রংপুর এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার সময় দেখছিলাম যে সেখানে কিছু মানুষ উঠেছিলেন ছাদে, কিন্তু এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু একদম সতর্কভাবে তাদেরকে নামিয়ে একেবারে ডেকে ডেকে নামিয়ে এনে তাদেরকে স্ট্যান্ডিং টিকিট নিশ্চিত করে তাদেরকে বগিতে ঢুকতে বাধ্য করেছেন। আমরা যে কটি ট্রেন এখনো পর্যন্ত সকাল থেকে ছেড়ে গেছে কোনোটিতেই ছাদে কোনো যাত্রী আমরা দেখতে পাইনি এবং প্রশংসনীয় একটি কাজ করছে, সেটি হচ্ছে একেবারে রেল স্টেশনে প্রবেশের সময় থেকে কিন্তু টিকিট চেকিং সেটি একেবারে কড়াকড়িভাবে এবারে করা হচ্ছে। তবে এর মধ্যেও কিন্তু কিছু অসঙ্গতি রয়েছে, বিশেষ করে যারা কালোবাজার থেকে যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে কিছু মানুষ আসলে একই টিকিট ফটোকপি বা ডুপ্লিকেট সেটি কিন্তু তারা প্রতারণার শিকার হয়েছেন কিছু যাত্রী এবং সেটি নিয়ে এক ধরনের বিড়ম্বনা আছে। তবে সার্বিক পরিস্থিতি যেই যাত্রী ভোগান্তি প্রতি বছর দেখা মেলে ট্রেনে সেটি কিন্তু এবারে নেই এবং এবছর কিন্তু আনুমানিকভাবে 2 লাখের বেশি মানুষ এই ট্রেনে ঈদ যাত্রা করছেন এটি রেলওয়ে কর্তৃপক্ষের হিসেবে। তবে আনঅফিসিয়ালি সেটি কিন্তু এর থেকে প্রায় 3 গুণ বেশি বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ঈদ যাত্রার সবশেষ খবর। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী সহ কয়েকটি পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। এদিকে ঈদের টানা 9 দিনের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ। চুরি, ছিনতাই ও ডাকাতি সহ নানা অপরাধ দমনে মাঠে থাকবে প্রায় 15,000 পুলিশ সদস্য। রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণী বিতান ও আবাসিক এলাকায় জোরদার করা হবে টহল। পুলিশের সঙ্গে কাজ করবে নতুন নিয়োগ পাওয়া অক্সিলারি ফোর্স। আতর কাউসারের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটিতে একরকম ফাঁকাই হয়ে যায় ঢাকা। এবার ছুটি লম্বা হওয়ায় আরো বেশি মানুষ ছুটছেন শেকড়ের টানে। এই সময় বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো নগরী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না,
কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। ডিএমপি জানিয়েছে ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় বাড়ানো হবে পুলিশি টহল। নিরাপত্তা জোরদার করা হবে বাস টার্মিনাল, লঞ্চ ও রেল স্টেশনে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টি সদস্যদের ধরতে মাঠে থাকবে বিশেষ টিম। বর্তমানে ঢাকা মহানগর এলাকায় আমাদের 667টি টহল টিম পরিচালিত হয় রাতে এবং দিনে মিলে। এর বাইরে 71টি চেকপোস্ট স্থাপন করা হয়। প্রয়োজনীয় সংখ্যাটা আরও বাড়ানো হবে। একই সাথে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরি করবে, যাতে করে অপরাধীরা কোনোভাবে অপরাধ কর্মকাণ্ড করার সাহস না পায়। নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে এবারের ঈদ নিশ্চিন্তে, নির্ভাবনায় আপনারা কাটাতে পারেন। ছুটিতে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে 15,000 পুলিশ সদস্য। যে কোনো প্রয়োজনে ফোন দেয়া যাবে 999-এ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 1 এপ্রিল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা $12 এবং নোয়াখালীর ভাষাঞ্চর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে ভাষাঞ্চরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর মতো। 13 লাখ রোহিঙ্গার মধ্যে 8.5 লাখ এসেছে 2017 সালের 25শে আগস্টের পরে কয়েক মাসে। গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 65,000 রোহিঙ্গা। কিন্তু গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় WFP, যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে। কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে WFP। এর আগে খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে। $12 বরাবর দিয়া যাইব, বাসন শহরের মাঝে $13 দিয়া যাইব। তো হিয়ান ফুনিয়ারে বেশা বেশি দিলাম, মায়ের দাও তো খুশি আছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে। এই সিদ্ধান্তের ফলে দুশ্চিন্তা মুক্ত হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ধরে রাখতে অবদান রাখবে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা, রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা, এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। আবারও চড়ে গেছে ফলের বাজার, বেড়েছে আমদানি করা আপেল, কমলা, আঙ্গুরের দাম। ঈদের আগে চাহিদা বৃদ্ধির কারণ বলছেন বিক্রেতারা। রমজানের শুরুতে ফলের দাম আকাশ ছোঁয়া থাকলেও শুল্ক কমানোর সিদ্ধান্তে কমে কিছুটা। তবে রমজানের শেষ দিকে এসে আবারও চড়ে গেছে আমদানি করা ফলের বাজার। রাজধানীর কাউরান বাজারে শুক্রবার প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে 400 টাকায়, যা একদিন আগে বিক্রি হয়েছে 350 টাকা কেজিতে। কেজিতে 40 টাকা বেড়ে মালটা ও কমলা বিক্রি হয় 300 টাকায়। কালো আঙুরের দাম কেজিতে 50 টাকা বেড়ে ঠেকেছে 500 টাকায়। 1 কেজি সাদা আঙুরের দাম পড়ছে 350 টাকা। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আনার আর নাশপাতিও। তবে দাম কমেছে দেশি ফলের। প্রতি কেজি তরমুজ 45 টাকা, পেয়ারা 80 আর প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতিমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। সে সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা।
প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছি আর কি। তো পর্যটক বাহী আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেক। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং ঈদ উদযাপনে শেকড়ের টানে বাড়ির পানে ছুটছেন নগরবাসী। লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়, নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, বাস, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।